এই নীল নীল, ঘুম থেকে উঠে রুমে গিয়ে ঘুমা। সারা রাত যখন বেলকনিতে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, এখন আর কেন রুমে যাব? রুমে যাওয়ার প্রয়োজন নেই, তুমি থাকো রুমে। আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। নীলের বাচ্চা, দেখ, মাথা খারাপ করিস না। তুই খুব ভালো করেই জানিস এটা তোর বাড়ি, আর আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসা নতুন বউ। তাই সবার সামনে আমাকে অপমান করার চেষ্টাও করিস না, তাহলে কিন্তু তোর এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। এই সব সময় তুমি আমাকে ভয় দেখাও কেন বলো তো? বাড়িটা আমার, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই তো আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। তা না হলে তো তোমায় নিয়ে কোনো গাছতলায় উঠতাম, যেখানে দুজনকেই খোলা আকাশের নিচে ঘুমাতে হতো। অপরদিকে নেহার এসব কথা শুনতে ইচ্ছেই করছিল না, তাই সে নীলকে কান ধরে টেনে উঠে দাঁড় করালো আর বলল, চুপচাপ রুমে যা, আমি কিচেনে যাচ্ছি, দেখি শাশুড়ি মা কি করছে। বাড়িতে নতুন বউ বলে কথা। হ্যাঁ শোনো, আমার কিন্তু খালি পেটে চা খাওয়ার অভ্যাস আছে। আমার জন্য এক কাপ চা দিয়ে যেও। আর হ্যাঁ, আমি কিন্তু সকালের নাস্তায় পরোটা আর ডিম ভাজি খাই। এই অকর্মার ঢেকি, আমি কি তোকে একবারও জিজ্ঞাসা করেছি তুই কি খাস না খাস? আমি তো তোর কামলা খাটতে আসিনি। শুধু এই কয়েকটা দিন আমার বাবার জন্য তোর সঙ্গে সংসার করতে হবে, তাই আমি এখানে এসেছি। তা না হলে কি আমি তোর মতো ছেলেকে কোনোদিনও বিয়ে করতাম? না জানি তোমার বয়ফ্রেন্ড কত রূপবান আর গুণবান। যদি তোমার বয়ফ্রেন্ডকে না দেখতাম না যদি তোমার বয়ফ্রেন্ডকে না দেখতাম, না জানতাম, তাহলে তুমি আর কত কিছুই বলতে, সেটার তো কোনো হিসাব নেই। যাই হোক, এখন আর কথা বলতে চাই না। আমি যা যা বলেছি সেগুলো আমাকে করে দিও। নেহা তখন রাগে ফুসফুস করতে করতে রুম থেকে বের হয়ে চলে গেল। এইদিকে নীল বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য, কারণ একটু পরেই তাকে বাসা থেকে বের হতে হবে। সে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নাস্তা করতে গেল। আর যে বসে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু এখনো নাস্তা পাচ্ছে না, তাই সে তার আম্মুকে ডাকতে লাগলো। আম্মু, ওই আম্মু, কোথায় তুমি? আমাকে তো বেরোতে হবে, নাস্তা দাও। আমি কেন তোকে নাস্তা দিতে যাব? তোকে এখন বিয়ে দিয়েছি, তোর সমস্ত দায়িত্ব এখন তোর বউয়ের। আমি তো রান্নাঘরে গিয়েছিলাম, তোর বউ আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছে, বলেছে সে নিজেই সবকিছু করবে। তোর বউকে বল তোর নাস্তা দিতে। ওরে আল্লাহ, এখন আবার এই মেয়েকে বলতে হবে আমাকে নাস্তা দেওয়ার জন্য? এই নেহা, নেহা, আমাকে নাস্তা দাও, আমাকে তো ভার্সিটিতে যেতে হবে। কথাটা বলা মাত্রই রান্নাঘর থেকে ফিরে আসলো নেহা, আর নীলের গলা চেপে ধরে বলতে লাগলো, এই তোর সাহস কি করে হয় আমাকে ডাকার? আমি তোর ভার্সিটির ম্যাম হই, এটি কি তুই ভুলে গেছিস? আর তোকে না বলেছি আমি শুধু আমার বাবার জন্য তোকে বিয়ে করেছি, কিন্তু কোনোদিনও তোকে আমি স্বামীর অধিকার ফলাতে দেব না। তাহলে তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? দেখো নেহা, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি ভুলে যেও না, এটা আমার বাড়ি আর তোমার শ্বশুর বাড়ি, আর এই বাড়িতে তুমি নতুন এসেছো। হ্যাঁ, এটা মনে রেখেছি বলেই তো তুই এখনো সুস্থ অবস্থায় এখানে বসে আছিস। তা না হলে তোর কি অবস্থা করতাম সেটা তো আল্লাহ ভালো জানে। এখন চুপচাপ এখানে বসে থাক, আমার রান্না শেষ হয়নি এখনো। হায় আল্লাহ, এটা তুমি কি বলো? আমার তো ভার্সিটি টাইম হয়ে গেছে, আর 15 মিনিট বাকি আছে। তাহলে আমি কখন ভার্সিটি যাব? এই উগান্ডারের বংশ, আমি কি জীবনে কোনোদিন রান্না করেছি বাবার বাড়িতে? এখানে এসে তো শুধু তোর মায়ের মন জোগানোর জন্য এতটুকু করেছি। এখন চুপচাপ বসে থাক, আর 10 মিনিট লাগবে আমার রান্না শেষ করতে। এই কথা বলে নেহা সেখান থেকে চলে গেল। আর নীল বসে বসে অপেক্ষা করতে থাকলো কখন নেহা রান্না শেষ করবে আর তাকে খেতে দেবে। এদিকে দেখতে দেখতে ভার্সিটির টাইম হয়ে গেল, তাই নীল কিছু না খেয়ে ভার্সিটিতে চলে গেল। রান্না শেষ করে নেহা ডাইনিং টেবিলে এসে দেখে নীল সেখানে নেই। এটা দেখে সে রাগে গজগজ করতে থাকে। এত কষ্ট করে রান্না করেছে আর নীল কিছু না খেয়ে চলে গেছে। কত বড় সাহস ওর! আজ বাড়িতে আসলে বোঝাবে মজা। অপরদিকে ভার্সিটিতে আসতেই নেহার ছোট বোন রিমি নীলকে ধরে আর বলে, কি ব্যাপার দুলা ভাই, বাসরাত কেমন কাটলো? দেখ রিমি, একদম মজা করিস না। তোর বোন নাকি ডাইনি? আমি তো সেটাই বুঝতে পারি না, কেন এই আপদটাকে আমার ঘাড়ে তুলে দিয়েছিস? আমি সেটাই বুঝতে পারছি না। আরে দুলা ভাই, আপনাকে দেখে এমন লাগছে কেন?
মনে হয় সকালে কিছু খাননি। আপনাকে গান চিনতে কি কিছু খাইয়ে আনি? রিমি, মজা করিস না। বললাম আমার মেজাজ এমনিতেই খারাপ আছে। তোর বোন আমার জীবনটাকে একদম তেজপাতা বানিয়ে ছেড়ে দিছে। কেন যে তোর বোনকে বিয়ে করতে গেলাম আল্লাহই ভালো জানে। এই বলে নীল সেখান থেকে চলে গেল। তো ভিউয়ার্স, আপনাদের মনে হয় গল্পটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। চলুন আপনাদেরকে একটু খোলাসা করে বলি। গল্পের নায়ক নীল ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ে, আর গল্পের নায়িকা নেহা, সে এই ভার্সিটির সদ্য নিয়োগ হওয়া প্রফেসর। নেহার বাবা খুবই অসুস্থ, তাই তিনি বড় মেয়েকে বিয়ে দিয়ে একটু নিশ্চিন্ত হয়ে পরলোক গমন করতে চান, তাই জন্য পাত্র খুঁজতেছিলেন। আর তখনই নীলের বেস্ট ফ্রেন্ড রিমি, সে তার বাবাকে তার বোনের বিয়ের জন্য নীলকে পাত্র হিসেবে পছন্দ করে। রিমি আর নীল দুজনে একই ভার্সিটিতে পড়াশোনা করত, আর নেহার ভাগ্যক্রমে ওই ভার্সিটিতেই চাকরি হয়। অপরদিকে নেহা একটা ছেলেকে পছন্দ করত, ছেলেটার এখনো চাকরি হয়নি, তাই সে চাকরি খুঁজতেছে। এমন অবস্থায় ওই ছেলেটা নেহাকে বিয়ে করতে পারছিল না। আর এদিকে আমাদের গল্পের নায়ক নীল, সে হলো কোটিপতি বাবার একমাত্র আদরের ছেলে, যেখানে নেহার সুনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে। নীল ছেলে হিসেবেও খুব ভালো ছিল, যেমন দেখতে সুদর্শন, তেমনই পড়াশোনায়। কিন্তু সমস্যা হলো সে মেয়েদের ব্যাপারে একটু বেশি ইন্টারেস্ট ছিল, কিন্তু তার কোনো গার্লফ্রেন্ড ছিল না। তাই জেনে নীলের ব্যাপারে তার বাবার সঙ্গে কথা বলে এবং তার বাবার সঙ্গে নীলকে দেখা করায়। আর তারপর দুই পরিবারের সম্মতিতেই নীল আর নেহার বিয়েটা হয়। কিন্তু নেহা যেহেতু অন্য একটা ছেলেকে ভালোবাসতো, তাই সে নীলকে মেনে নিতে পারছিল না। অপরদিকে ওই ছেলেটার যেহেতু চাকরি ছিল না, তাই সে তার বাবার কাছেও ছেলেটার ব্যাপারে কিছুই বলতে পারছিল না। এই হলো বিষয়। তো ভিউয়ার্স, চলুন এই ব্যাপারে আর কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে যাই, আর আপনাদেরকে একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরিয়ে আনি। আজ থেকে কিছুদিন আগে নেহা যখন প্রথমবার ইউনিভার্সিটিতে আসে। আজকে আমার চাকরির প্রথম দিন, আর আজকে এইভাবে মুষলধারে বৃষ্টি শুরু হতে হলো। কিভাবে পৌঁছাবো আমি সেটাই বুঝতে পারছি না। এক্সকিউজ মি ম্যাডাম, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন। কোথাও কি যাবেন নাকি? কোথাও যাব কি যাব না সেই ব্যাপারে তোর এত ইন্টারেস্ট কেন? কে তুই? না মানে, আসলে ম্যাডাম, বাইক চালিয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম, আর তখনই হঠাৎ বৃষ্টি নামলো, তাই এখানে দাঁড়ালাম। আর তখন থেকে দেখছি আপনি কিছু একটা নিয়ে চিন্তা করছেন। একটু কি বলা যাবে আপনি কি নিয়ে চিন্তা করছেন? যদি আমি পারি তাহলে আপনাকে হেল্প করব। সিটি ইউনিভার্সিটিতে আজ আমার চাকরির প্রথম দিন। বাসা থেকে বের হলাম আর অমনি বৃষ্টি শুরু হলো। এখন বুঝতে পারছি না কিভাবে ওখানে পৌঁছাবো। মানে ম্যাডাম, আপনার কি আমাদের ভার্সিটিতে চাকরি হয়েছে? আপনি চাইলে আমি আপনাকে ভার্সিটি পর্যন্ত নিয়ে যেতে পারি। আমিও ভার্সিটিতে যাচ্ছিলাম, খুব জোরে বৃষ্টি হচ্ছে, তাই বাইক থামিয়ে এখানে দাঁড়িয়েছিলাম। চিনি না জানি না অপরিচিত একজন লোকের বাইকে আমি উঠতে পারবো না, প্রয়োজন নেই। তুই চলে যা, আমি একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবো। কিন্তু ম্যাডাম, আমার মনে হয় আপনি সেটা পারবেন না, কারণ এখানে 2 মিনিট কেন 2 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও একটা রিক্সাও পাবেন না। একে তো বৃষ্টির দিন, আর দ্বিতীয়ত এই রাস্তায় রিক্সা তেমন একটা চলাচল করে না। তাই আপনার ভালোর জন্যই বলছিলাম, আপনি চাইলে আমার সঙ্গে যেতে পারেন। আমি তো ভার্সিটিতেই যাচ্ছি, কোনো প্রবলেম হবে না। নীলের কথাটা শুনতে নেহা বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে, আর তারপরও বলে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে একটা কথা, তুই যেহেতু এই ভার্সিটিতে পড়াশোনা করিস, তাই আমি তোর সঙ্গে ভার্সিটির ভেতর পর্যন্ত যাব না। তুই আমাকে ভার্সিটির গেটের বাইরেই নামিয়ে দিবি, তারপর ওখান থেকে আমি একা একা যাব। আর একটা কথা, আমি যে আজ তোর সঙ্গে বাইকে করে ভার্সিটি যাচ্ছি, এটা তুই নিজের মাথায় গোপন রাখবি, কারো সঙ্গে প্রকাশ করবি না। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই। আমি ছেলে হিসেবে যথেষ্ট ভালো, আপনি আমায় ভরসা করতে পারেন। দেরি না করে প্লিজ তাড়াতাড়ি উঠে পড়ুন, ভার্সিটিতে টাইম হয়ে আসছে। তাছাড়া আপনার আজকেই প্রথম দিন, তাই তো একটু আগে ভাগে যাওয়া প্রয়োজন। এই বলে নীল একটা হেলমেট নেহার দিকে এগিয়ে দেয়। নেহা হেলমেট পরে আর বাইকে উঠে বসলো। তারপর 10 মিনিটের মাথায় তারা দুজনেই ইউনিভার্সিটি এসে পৌঁছালো। নেহাকে ভার্সিটির গেটের সামনে নীল নামিয়ে দিল, আর তারপর বাইক নিয়ে এসে ক্যাম্পাসে ঢুকে পড়লো। কিন্তু এই ঘটনাটা তার বন্ধুদের চোখ এড়ালো না। তারা ঠিকই এই বিষয়টা দেখলো, এবং নীল যখনই ক্লাসে প্রবেশ করলো তখনই তার বন্ধু বলল, কি ব্যাপার দোস্ত,
তুই তো প্রতিদিন একাই আসিস, আজ দেখলাম তোর সঙ্গে একটা মেয়ে এসেছে, দেখতেও মাশাআল্লাহ পরীর মতো বলা চলে। মেয়েটা কে বলতো শুনি? তোদের কি মাথা খারাপ হয়েছে নাকি? আমার সঙ্গে আবার কোন মেয়ে আসতে যাবে? জীবনে দেখেছি আমার একটা গার্লফ্রেন্ড আছে, তাহলে আমি কোন মেয়েকে আমার বাইকের পেছনে বসিয়ে নিয়ে আসবো? দোস্ত এই দেখ, আমি জানতাম তুই কথাটা অস্বীকার করবি, তাই আমার মোবাইলে একটা ছবি তুলে রেখেছি। এবার বল, মেয়েটা কে? দূর শালা, তোদের নিয়ে আর পারলাম না। এটা হলো আমাদের ভার্সিটির নতুন ম্যাডাম। আজকেই চাকরিতে ওনার প্রথম দিন। আমি এদিক দিয়ে আসছিলাম, তখনই দেখলাম উনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন একটা গাছের নিচে। জিজ্ঞাসা করার পর জানতে পারলাম, তাই ওনাকে নিয়ে এলাম। ও আচ্ছা, এই ব্যাপার। তবে একটা কথা দোস্ত, মানতেই হবে, ম্যাডাম কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরী, একদম প্রেমে পড়ে যাওয়ার মতো চেহারা। ধুর, তোরা আর জীবনেও মানুষ হবি না। ম্যাডামকে এরকম কথা বলতে তোদের রুচিতে বাঁধে না? ছি ছি, এত নিচে তোদের মানসিকতা। দূর, ম্যাডাম আর স্টুডেন্ট কি হলে? এখানে প্রেম ভালোবাসা কখনো বলে কয়ে হয় নাকি? প্রেম ভালোবাসা এমন একটা জিনিস যেটা যখন তখন হয়ে যায়, সেটা যে কারোর সঙ্গেই। যাই হোক, আমি আর এই ব্যাপারে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমি মনে হয় তোর সঙ্গে কথা বলার জন্য উঠে পড়ে লেগে আছি। যাই হোক, এখন ক্যান্টিনে চল। সকালবেলা বাসায় কিছু খাওয়া হয়নি। আম্মুর ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিল, খুব ক্ষুধা লেগেছে। এই বলে নীল আর হৃদয় ক্যান্টিনে চলে গেল। দুজনে বসে খাবার খাচ্ছিল আর গল্প করছিল। কি ব্যাপার দোস্ত, আজ রিমি আসলো না কেন? রিমি তো কখনোই ভার্সিটি কামাই করে না। তাহলে কি আজ রিমির কোনো প্রবলেম হলো নাকি? দোস্ত, আমি তো সেটা বলতে পারবো না, তবে একটা কাজ করা যায়, রিমির নাম্বারে ফোন দিয়ে দেখ রিমি কি বলে। ঠিক আছে, একটু ওয়েট কর, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। হ্যালো রিমি, কই তুই? ভার্সিটি আসিসনি কেন? দোস্ত, আসলে একটা প্রবলেম হয়েছে। বিকেলে আমি তোর সঙ্গে দেখা করে তারপর বলছি। আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে লেকের পাড়ে তোর জন্য অপেক্ষা করব, চলে আসিস কিন্তু। আর হ্যাঁ, তোকে একটা কথা বলার আছে। তোর হাতে জলপাইয়ের আচার কিন্তু আমার হেব্বি লাগে, একটু আচার নিয়ে আসিস। ঠিক আছে, আমি জানতাম তুই ওই দিন আচার খাওয়ার পর আবার বলবি, তাই আমি তোর জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। সমস্যা নেই, আমি আসার সময় নিয়ে আসবো। এই বলে রিমি ফোনটা রেখে দিল। অপরদিকে নীল আর হৃদয় দুজনে নাস্তা শেষ করে ক্লাসরুমে চলে গেল। কিছুক্ষণ পরে নেহাকে নিয়ে প্রিন্সিপাল স্যার নীলের ক্লাসরুমে আসলো এবং সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে লাগলো। তখনই হৃদয় নীলকে বলল, দোস্ত, বুঝলাম না, মালটাকে প্রথম ক্লাসেই আমাদের ক্লাসরুমে নিয়ে আসলো কেন? এই বেটা, ঠিক করে কথা বল। মাল কাকে বলছিস? এই মেয়ে আমাদের ম্যাডাম হয়, তাই ভদ্রভাবে কথা বল। তাছাড়া আমি কথা বলেছিলাম, কথা শুনেই বোঝা গেছে প্রচণ্ড দেমাগী আর অহংকারী। সে যাই হোক, তা দিয়ে আমরা কি করব? সে তো আমাদের ম্যাডাম, তার সঙ্গে তো আর কখনোই আমাদের প্রেম হবে না, তাই দূর থেকে যা একটু মজা নিতে পারি। এই বাদ দে তো এসব কথা, আমার আর এসব কথা শুনতে ভালো লাগছে না। তবে একটা কথা মানতেই হবে, চেহারাটা বেশ প্রেমে পড়ে যাওয়ার মতো। সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে প্রিন্সিপাল স্যার ক্লাসরুম থেকে চলে গেল। অপরদিকে নেহা নিচে থেকে সমস্ত স্টুডেন্টদের পরিচয় জানতে চাইল। আর তখনই এক এক করে সবাই নিজেদের পরিচয় দিচ্ছিল। সবশেষে যখন নীলের পালা আসলো, সে নেহার দিকে হাঁ করে তাকিয়েছিল। এটা দেখে নেহা বলল, এই ছেলে, কি ব্যাপার, কি সমস্যা তোমার? তোমাকে আমি তোমার পরিচয় জিজ্ঞাসা করেছি, তুমি এভাবে হা করে আমার দিকে তাকিয়ে আছো কেন? না মানে ম্যাডাম, আসলে আপনাকে দেখছিলাম, আপনার চোখ দুটো না অনেক সুন্দর। এই জন্যই আমি তোমার বাইকে উঠতে চাইনি। তোদের ছেলেদের এই একটাই চরিত্র, মেয়ে দেখলেই হলো, সে যেই হোক না কেন তাকে পটাতেই হবে আর তার সঙ্গে ইটিস পিটিস করতেই হবে। আরে ম্যাডাম, তখন তো আপনিই বলেছিলেন আমি যেন ভার্সিটিতে এসে কাউকে না বলি যে আমি আপনাকে লিফট দিয়েছিলাম, আর এখন আপনি নিজেই সবাইকে বলে দিচ্ছেন। হ্যাঁ, বলে দিচ্ছি, কারণ এটা আজ না হোক কাল প্রকাশ হবে। কারণ তোদের মতো ছেলেদের আমার খুব ভালো করেই চেনা আছে। এরা যখন কোনো মেয়ের একটু ধারে কাছে যেতে পারে,
তখন যেন মেয়েটার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। বাই দ্য ওয়ে, তোর পরিচয় দে। আমি নীল চৌধুরীর, রায়হান চৌধুরীর একমাত্র ছেলে। এই শহরের নাম্বার 1 বিজনেসম্যান রায়হান চৌধুরী। আমি তোকে তোর পরিচয় জিজ্ঞাসা করেছি, তোর বাবার পরিচয় জিজ্ঞেস করিনি। তোর বাবা এই শহরের নাম্বার 1 বিজনেসম্যান নাকি নাম্বার 100 বিজনেসম্যান, ওটা আমি জিজ্ঞেস করিনি। এখানে তুই পড়াশোনা করতে এসেছিস, সেটা পড়াশোনা করার জায়গা। এখানে কারোর বাপের সম্পদের ফুটানি দেখানোর জায়গা নয়। ও ম্যাম, আপনি এভাবে কেন বলছেন? আপনি তো সবার কাছ থেকে তার পরিচয়, সেই সঙ্গে তার বাবার পরিচয় আর ঠিকানাও জানতে চাইছিলাম। তাই আপনি আমাকে সেটা জিজ্ঞেস না করলেও আমি ভেবেছিলাম আপনি জানতে চাইতে পারেন, তাই আমি বলে দিয়েছি। ভালো করেছিস, আমার 14 গোষ্ঠী উদ্ধার করেছিস। এখন চুপচাপ বস। আর হ্যাঁ, ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের ইংলিশ টিচার। আজ থেকে আমি তোমাদের ইংলিশ পড়াবো। হাই আল্লাহ, এই মেয়ে বলে কি? এমনিতেই তো ইংলিশ পারি না, তার উপর আবার এই ম্যাডামের কাছ থেকে ইংলিশ পড়লে আমি তো ডাহা ফেল করব। এই ছেলে, এইভাবে বিড়বিড় করে কি বলছিস? কিছু বলতে চাইলে স্পষ্ট করে বল। না ম্যাডাম, আমি কিছুই বলিনি। বললাম আপনি হয়তো খুব ভালো ইংরেজি পড়াতে পারবেন। নেহা তখন মুখটাকে একটা ভেঙচি মেরে ক্লাস করাতে শুরু করলো। দেখতে দেখতে ভার্সিটির টাইম শেষ হয়ে গেল। ভার্সিটি ছুটি হওয়ার পর নীল রিমির সঙ্গে দেখা করতে লেকের পাড়ে চলে গেল। রিমি অনেকক্ষণ আগে থেকে সেখানে নীলের জন্য অপেক্ষা করছিল। নীল সেখানে পৌঁছাতেই রিমি আচারের কৌটাটা নীলের দিকে এগিয়ে দিল আর বলল, দোস্ত, একটা বিশাল প্রবলেম হয়ে গেছে, যেটা আমি জানতাম না, তাই আজ ভার্সিটিতে যাওয়া হয়নি। বলিস কি দোস্ত, কি এমন হলো যার কারণে তুই আজ ভার্সিটিতে যাসনি? বল তো শুনি। দোস্ত, আমাদের ভার্সিটিতে একজন নতুন ম্যাডাম এসেছেন আজ, সেটা তুই জানিস তো? হ্যাঁ, আমি তো সেটা জানি, কিন্তু তুই ভার্সিটি নাই তো কিভাবে জানতে পারলি? কেউ তোকে বলেছে নাকি? আরে দোস্ত, কেউ আমাকে বলেনি, আমি নিজেই জানি। আসলে ওই ম্যাম আমার আপন বড় বোন। বলিস কি দোস্ত, তোর মতো মিষ্টি একটা মেয়ের বোন এরকম হতে পারে এটা তো আমি ভাবতেই পারিনি। তোর বোনকে দেখতেই তো কেমন যেন ডাইনি ডাইনি লাগে। আমার মনে হয় তুই আমার সঙ্গে মজা করছিস। এটা তোর বোন হতেই পারে না। আরে না দোস্ত, আমি কেন মজা করতে যাব তোর সঙ্গে? আমি একদম সত্যি কথাই বলছি। এটা আমার আপন মায়ের পেটের বোন। আমি জানতাম তার ভার্সিটিতে চাকরি হয়েছে, কিন্তু আমাদের ভার্সিটিতে হয়েছে সেটা জানতাম না। আমাকে বাড়িতে একদম জ্বালিয়ে পুড়িয়ে মারে, আর এখন কিনা ভার্সিটিতেও তার ক্লাস করতে হবে। আমি ভাবতে পারছি না আমার সঙ্গে কি হতে চলেছে। আরে দোস্ত, এত চিন্তা করছিস কেন? ভার্সিটিতে এসে আমাদের ম্যাম ওখানে ওরকম বাধ্যবাধকতা নেই যে তার কথা আমাদের শুনতেই হবে। তাছাড়া এখন আমরা যথেষ্ট বড় হয়েছি, বড় ক্লাসে পড়ি। দোস্ত রে, তুই জানিস না আমার বোনের সম্পর্কে। তুই যদি জানতি তাহলে এই কথাগুলো বলার সাহসও পেতি না। আমার বোন তো না, যেন একটা আস্ত রাক্ষসী। আমি একটা মেয়ে হয়ে ওকে সহ্য করতে পারি না। জানি না সারা ভার্সিটি স্টুডেন্ট ওকে কিভাবে সহ্য করবে। বাদ দাও ওসব কথা এখন। আগে আচারটা খাই, তারপর মাথাটা ঠান্ডা করে চিন্তা করি কি করা যায়। এই বলে নীলা আচারের কৌটাটা খুলে সেখান থেকে আচার খেতে থাকে। রিমির দেখা নীলই প্রথম ছেলে মানুষ যে কিনা এভাবে মেয়েদের মতো আচার খায়। আসলে আগে কখনো রিমি এভাবে কোনো ছেলে মানুষকে আচার খেতে দেখেনি। রিমি প্রথমত খুব ভালো আচার বানাতে পারে, আর নীল কোনোদিন কোনো একটা কথার ছলে সেটা জানতে পারে। তাই সে প্রায়ই রিমির কাছে আচারের জন্য বায়না করে। আচার খেতে খেতেই নীল হঠাৎ রিমিকে বলল, দোস্ত, একটা কথা জানার ছিল, তোর বোন কি কারোর সঙ্গে প্রেম করে? আই মিন কারোর সঙ্গে রিলেশনে আছে? এ ব্যাপারে আমি জানি না। আসলে আমার বোনকে আমি কখনো ওভাবে কারোর সঙ্গে মিশতে দেখিনি। আসলে ও যে পরিমাণ রাগী আর বদমেজাজি, আমি একটা মেয়ে হয়ে ওকে সহ্য করতে পারি না। আর একটা ছেলে ওকে কিভাবে সহ্য করবে, এটাই আমি মাঝে মধ্যে ভেবে পাই না। না মানে আসলে তোর বোনকে দেখতে মাশাআল্লাহ ভালোই লাগে। বলতে পারিস আমি প্রেমে পড়ে গেছি। দোস্ত, এই কথাটা যে বলেছিস, আমার সঙ্গে বলেছিস, আর কখনো এ কথা বলিস না কারোর সামনে। কারণ তুই জানিস না আমার বোনের সম্পর্কে। সে তোর জীবনটা একদম নরক বানিয়ে ছেড়ে দিবে। দোস্ত, সেরকমটা হয়তো হবে না,
কারণ মেয়ে মানুষ প্রেম ভালোবাসা পেলে একদম মোমের মতো গলে যায়। তখন আর তাদের হিংসে বিষেদ কিছুই থাকে না, তখন তারা একদম ভালো হয়ে যায়। আমার মনে হলো এ ব্যাপারে তোকে সতর্ক করা উচিত, তাই আমি তোকে সতর্ক করলাম। এখন তুই কি করবি না করবি সেটা একান্তই তোর ব্যক্তিগত ব্যাপার। আমিও এ ব্যাপারে তোকে কিছুই বলবো না। তুই যদি নিজের ইচ্ছেই আগুনে ঝাঁপ দিস তখন তো আর আমি তোকে তখন তো আমি তোকে আটকে রাখতে পারবো না। এই আর কি, এই হলো বিষয়। হ্যাঁ, কিন্তু আমি সত্যি প্রথম দেখাতে তোর বোনের প্রেমে পড়ে গেছি, এটা শুধু তোর সঙ্গেই বলছি। এখন তুই যদি বলিস তাহলে আমি সরাসরি তোর বোনের সঙ্গে কথা বলবো আর প্রপোজ করব। আমি তোকে কি বলবো? প্রেম করবি তুই, সেটা তোর ব্যাপার। তাছাড়া একটা বিষয় আমি ভেবে পাচ্ছি না, ভার্সিটিতে কত সুন্দর সুন্দর মেয়েরা তোর পিছনে ঘুরঘুর করে, আমিও করেছি। তুই ওদের পাত্তা না দিয়ে আমার বোনের মতো দেমাকে আর অহংকারী একটা মেয়ের সঙ্গে রিলেশন করতে চাইছিস? আমি এটা ভাবতেই পারছি না। দোস্ত শোন, প্রেম ভালোবাসা কখনো বলে হয় না। প্রেম ভালোবাসা এমন একটা জিনিস যেটা হঠাৎ করেই হয়ে যায়। আমি তোর বোনকে যখন প্রথমবার দেখেছি তখনই তোর বোনকে আমার ভালো লেগে গেছে। তুই তো খুব ভালো করেই জানিস আমি কখনোই মেয়েদের সঙ্গে তো এরকম নিজের থেকে কথা বলি না, কিন্তু তোর বোনের সঙ্গে আমি নিজের থেকেই কথা বলেছি। অতঃপর নীল সকালবেলা ঘটে যাওয়া সমস্ত ঘটনা রিমির সঙ্গে খুলে বলল। সবকিছু শুনে রিমি তাকে বলল, আমাদের দেবদাসও বুঝি এবার প্রেমে পড়েছে, কিন্তু প্রেম সাকসেস হবে কি না দেবদাস মশাই, আমি আপনাকে সেটার নিশ্চয়তা দিতে পারছি না, তবে আপনি ট্রাই করতে পারেন। হ্যাঁ, চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই, চেষ্টা তো করে দেখতেই পারি। তারপর যদি ভাগ্য ভালো হয় তো ভালোবাসা পেয়ে যাব, নয়তো নয়। অতঃপর দুজনে কথা বলা শেষ করে নিজেদের বাসায় চলে গেল। এরপর চলে গেল বেশ কিছুদিন। ইতিমধ্যে ভার্সিটি থেকে পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছে, সবাই মিলে পিকনিকে যাবে। ভার্সিটির প্রফেসর থেকে শুরু করে সবাই। রিমি ভার্সিটির পিকনিকে যাওয়ার জন্য শপিংয়ে যাবে, তাই বাবার কাছ থেকে টাকা নিয়ে শপিং মলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই নেহা সেখানে আসে আর তাকে বলে, কিরে, কি ব্যাপার? আমাকে রেখে তুই একা একা কোথায় যাচ্ছিস? আমি কি তোকে একা একা বাসা থেকে বের হওয়ার অনুমতি দিয়েছি? আপু, তুই সব সময় আমার সঙ্গে এরকম করিস, আমি সেটাই বুঝতে পারি না। আমি আব্বুর কাছ থেকে অনুমতি নিয়েছি, এখন আবার তোর কাছ থেকে অনুমতি কেন নিতে হবে? তুই কি আব্বুর থেকেও বড় হয়ে গেছিস নাকি? রিমি, তুমি মনে হয় ভুলে গেছো, এই বাড়িতে যা কিছু হয় সবকিছু আমার সঙ্গে জিজ্ঞাসা করে পরামর্শ নিয়ে তারপর করতে হয়। আব্বু যদি একটা কাজ করে তাহলেও কিন্তু আমার কাছ থেকে পরামর্শ নিয়ে করে। আপু, তার মানে এই নয় যে সব সময় সব কিছু তোমার কাছ থেকে অনুমতি নিয়ে করতে যাব। তুমি যেরকম এ বাড়ির মেয়ে তেমন আমিও এ বাড়ির মেয়ে, তুমিও অ্যাডাল্ট, আমিও। তাই আমি সব কিছু থেকে তোমার অনুমতি কেন নিতে যাব বলো আমাকে? ও তাই নাকি? তার মানে তোর ডানা গজিয়েছে। এই ডানা গজানোর পেছনে কে আছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমি তোকে এই মুহূর্তে বাসা থেকে বের হতে দিচ্ছি না। কেন আপু, কি সমস্যা তোমার? তুমি সব সময় কেন এমন করো আমার সঙ্গে বলো তো? আমরা সবাই পিকনিকে যাচ্ছি, সেখানে সবাই শপিং করছে, সবাই নতুন নতুন জামা কিনছে, আমাকেও কিনতে হবে, তাই আমি শপিংয়ে যাব। কিন্তু তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? তোকে বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে কথা হলো একটাই, আমিও তোর সঙ্গে যাব। আর তুই যদি আমাকে সঙ্গে নিয়ে না যাস তাহলে আমি তোকে কোনোভাবেই শপিংয়ে যেতে দেব না, এটাই শেষ কথা। অগত্যাই রিমি আর কোনো উপায় না পেয়ে নেহাকে সঙ্গে নিয়ে শপিংয়ে যেতে হলো। তারপর দেখতে দেখতে আরো কয়েকদিন সময় চলে গেল। এদিকে পিকনিকে যাওয়ার দিন ঘনিয়ে আসলো। আজ সকালে সবাই পিকনিকে যাবে, তাই সকাল হতে না হতেই সবাই রেডি হয়ে সাজুগুজু করে ভার্সিটির সামনে চলে আসে। সেখান থেকে পিকনিক বাস ছাড়বে। নীলও সকালবেলা রেডি হয়ে সেখানে চলে এসেছে। নীল একটু দূরেই দাঁড়িয়েছিল, তবে আজ একটা কাজ হয়েছে। সেটা হলো রিমি আর নেহা দুজনেই একসঙ্গে ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়িয়েছে। নীলকে দেখতে পেয়ে রিমি নেহার কাছ থেকে নীলের কাছে চলে গেল আর বলল, দোস্ত, তোর জন্য একটা লাকি চান্স অপেক্ষা করছে। তুই তো আমার বোনকে পছন্দ করিস, আর এইবারই মনে হয় তাকে প্রপোজ করার একটা বেস্ট সময় পাবি। হ্যাঁ দোস্ত, তুই একদম ঠিক কথাই বলেছিস।
আমিও এরকমই চিন্তা ভাবনা করেছি, তাই আব্বুর কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়েছি। ওখানে গিয়ে ছোট একটা পার্টি অ্যারেঞ্জ করব, আর তখনই তোর বোনকে প্রপোজ করব। ওই, তোদের সব বড় লোকই যত সব ধান্দা ফান্দা। আমার বোনকে প্রপোজ করবে, তার জন্য তোকে পার্টি অ্যারেঞ্জ করতে হবে, আর তার জন্য তোকে 3 লক্ষ টাকা খরচ করতে হবে। পারিসও তোরা? এভাবে কেন বলছিস দোস্ত? লাইফেই প্রথম কাউকে পছন্দ হয়েছে আর তাকে প্রপোজ করতে যাব, একটু স্পেশাল কিছু করতে হবে না? তাই এইটুকুই করলাম আর কি। তাই তো বললাম, তোদের বড় লোকই সব ব্যাপার স্যাপার। আমার ব্যাপার তো আর অত টাকা নেই, অত টাকা আমি কোনোদিন একসঙ্গে দেখিও নি। তবে দোস্ত, আর একটা কথা আছে। তুই যদি আমার বোনকে প্রপোজ করিস আর সে যদি রাজি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সবাইকে ট্রিট দিতে হবে। সে তো অবশ্যই। এখন শুধু দোয়া করতে থাক যেন আমি প্রপোজ করলে তোর বোন রাজি হয়ে যায়, তাহলেই হবে, আর কিছুই চাই না। এই কথা বলতে বলতেই বাস ছাড়ার সময় হয়ে গেল, আর সবাই একে একে বাসে উঠে গেল। রিমি তখন নীলের সঙ্গে একটু বসতে চাইছিল, কিন্তু নেহা সেটা দেখে রাগে আগুন হয়ে গেল, আর নেহা রিমিকে বলল, তুই ইদানিং বড্ড বেশি বেড়ে গেছিস। ছেলেদের সঙ্গে এত ঢলঢলি কিসের তোর? তুই এখানে আমার সঙ্গে বসবি। আর একটা কথা তোকে বলে দিচ্ছি, পিকনিক থেকে আসার পর প্রত্যেকদিন আমি তোকে ভার্সিটি নিয়ে আসব। আর ক্লাসের বাইরে যতটা সময় থাকবে সবটা সময় তুই আমার কেবিনে বসে কাটাবি। ছেলেদের সঙ্গে আমি আর তোকে ঢলাঢলি করতে দেব না। আপু, তুমি ভুলে যেও না, তুমিও বড় হয়েছো আর আমিও বড় হয়েছি। তোমার যেমন নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে, তেমনি আমারও। আব্বু শুধু তোমাকে একা স্বাধীনতা দেয়নি, আমাকেও দিয়েছে। তাহলে তুমি কেন বারবার আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে? তুই মনে হয় একটা কথা ভুলে গেছিস। আম্মু মারা যাওয়ার পর থেকে মায়ের স্নেহ, আদর, ভালোবাসা দিয়ে আমি তোকে বড় করেছি। তাই বাবার পরে যদি তোকে কেউ শাসন করার অধিকার থাকে, সেটা আমার। আমি কিন্তু তোমাকে একবারও বলিনি যে আমাকে শাসন করার অধিকার তোমার নেই। কিন্তু তার মানে এই নয় যে আমার সব ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে, সব ব্যাপারে তোমাকে ইন্টারফেয়ার করতে হবে। এখন কি তুই চুপচাপ এখানে বসবি, নাকি তুই তোর বন্ধুদের সামনে আমার হাতে 2-4টা খাবি? রিমি তখন আর কোনো উপায় খুঁজে না পেয়ে তখন নেহার পাশে বসে পড়ল, কারণ সে খুব ভালো করেই জানে এখন যদি সে নেহার কথা না শুনে তাহলে হয়তো সে তার বন্ধুদের সামনেই রিমিকে কয়েকটা বসিয়ে দিবে। তার চাইতে বড় এই আবদার মেনে নেওয়াটাই ভালো। তাদের পিকনিক স্পট ছিল রাঙামাটি। সেখানে পৌঁছাতে তাদের বিকেল 5টার মতো বেজে গেল। সবাইকে নিয়ে একটা গেস্ট হাউসে ওঠা হয়েছে। রাতের খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়লে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই তৈরি হয়ে নিল বাইরে বেরোবে বলে। সবাই নিজেদের মতো করে বেরিয়ে পড়লো ছোট্ট ছোট্ট আলাদা আলাদা গ্রুপে। তখনই নেহা আর রিমি ছিল আলাদা গ্রুপে। নীল সকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি। সবাই চলে যাওয়ার পর সে ঘুম থেকে উঠে আর তৈরি হয়ে বের হয়ে নেয়, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছিল না। তখনই হঠাৎ তার চোখ পড়লো একটা গাছের নিচে। নেহা আর রিমি বসে আছে। তখন সে সেখানে গেল আর রিমিকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার দোস্ত, তোরা দুজনে এখানে বসে আছিস কেন? আর বাকি সবাই কোথায়? দোস্ত, সবাই ঘুরতে চলে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ঘুরতে এসেও ঘুরতে যাওয়া হয় না। আমার বোন আমাকে নিয়ে এখানে বসে আছে। দোস্ত, চল না, আমি তোর সঙ্গে একটু ঘুরে আসি। হ্যাঁ, তাই চল, কারণ এখন তো আমি অন্যদেরকে খুঁজেও পাবো না। তাদের নিয়ে ঘোরা ছাড়া তো এখন আর কোনো উপায় নেই। রিমি, এখানে চুপচাপ বসে থাক। আমি তোকে এখানে বসে থাকতে বলেছি, ঘুরতে বলিনি। এখানে ঘুরোঘুরি করে তুই যদি হারিয়ে যাস, তাহলে আমি বাসায় ফিরে আব্বুকে কি জবাব দেব? ম্যাডাম, আপনার চিন্তার কোনো কারণ নেই। আমি আছি তো এখানে। আমি আগেও একবার এসেছি। আমি রাস্তাঘাট সব চিনি। চলুন, আমি আপনাদের নিয়ে ঘুরে আসি। নেহা তখন আর কোনো কথা বাড়ালো না। সে রিমিকে হাত ধরে নীলের সঙ্গে পথ চলতে লাগলো। সারাদিন তারা ওখানে ঘোরাঘুরি করলো। রাস্তার পাশে ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে দুপুরের খাবার খেয়ে নিয়ে এদিকে তখনই আবার হঠাৎ আকাশে কালো মেঘে ছেয়ে গেল। তখন আনুমানিক বিকেল 3টা বাজে। রাস্তার পাশেই ছোট্ট একটা ঝুপড়ি ছিল, ওখানেই তারা তিনজনে আশ্রয় নেয়। কিন্তু দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম গন্ধই ছিল না। রিমি, তোকে আমি তখনই বলেছিলাম
ঘুরতে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। এই তো এখন যে বৃষ্টি নামলো, একদম সন্ধ্যা হয়ে আসছে, আমরা হোটেলে ফিরবো কি করে? আর এখানে তো বন্য জন্তু জানোয়ারদেরও ভয় আছে, যদি বাঘ ভাল্লুক ধরে বসে তখন কি হবে? ম্যাডাম প্লিজ, আপনি আপনার মাথাটা ঠান্ডা করুন আর একটু ধৈর্য ধরে আল্লাহর নাম জপ করতে থাকুন, যেন আমাদের সঙ্গে ভালো কিছু হয়। কিন্তু সেরকম ভালো কোনো কিছুই হলো না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো, আর তখনই ওই এলাকার কিছু ছেলে পেলে ওই দিক দিয়ে যাচ্ছিল। তাদের তিনজনকে ওইখানে দেখতে পেয়ে ছেলেগুলো এগিয়ে আসে আর বলে, কি ব্যাপার, আপনারা কারা? এই ভর সন্ধ্যাবেলা এই ঝুপড়ির নিচে কি করছেন? কোনো আকাম কুকাম করতে এসেছেন নাকি? না ভাই, আমরা ঢাকা থেকে এখানে ঘুরতে এসেছি, এদিকে যাচ্ছিলাম আর তখনই হঠাৎ বৃষ্টি নেমে গেছে, তাই আমরা এখানে ফেঁসে গেছি। মিথ্যা কথা বলার আর জায়গা পাও না আমার সঙ্গে। মিথ্যে কথা বলতে এসেছো ভেবেছো কি তুমি মিথ্যে বলবে আর আমি সেটা বিশ্বাস করে নেব? হ্যাঁ ভাই, প্লিজ বিশ্বাস করুন, আমি আপনাদেরকে মিথ্যে কথা বলছি না, যা বলছি একদম সত্য কথা বলছি। আমরা ঢাকা থেকে এখানে ঘুরতে এসেছি। আমাদের বন্ধুরা সকালবেলা আমরা ঘুম থেকে উঠতে লেট হয়ে আগে বের হয়ে গেছিল, তাই তাদেরকে খুঁজে পাইনি। আকাম করতে আসা সবাই ধরা পড়ার পর প্রথমে এমন কথাই বলে, তারপর যখন আমরা একটু উত্তম মধ্যম লাগাই তখনই সব সত্য কথা বেরিয়ে আসে। এই ছেলে কি সব আবোল তাবোল কথা বলছেন? আপনার মাথা ঠিক আছে? আমি এদের টিচার, আর এই রাতের জন্য আমার স্টুডেন্ট। আর সব থেকে বড় কথা, এই মেয়েটা আমার ছোট বোন। এসব আবোল তাবোল কথা বলতে আপনাদের মুখে বাধে না? এই যে ম্যাডাম, চোখ নামিয়ে কথা বলুন। আপনি কাকে মেজাজ দেখাচ্ছেন? ওসব মেজাজের ধার আমরা ধারি না। আমরা এলাকার স্থানীয় ছেলে, আমরা খুব ভালো করেই জানি কারা এখানে ঘুরতে আসে আর কারা এখানে আকাম কুকাম করতে আসে। আপনারা প্লিজ শান্ত হন, আমি আপনাদেরকে বলছি আমরা এখানে ঘুরতে এসেছি। এই দেখুন, আমি আমার বন্ধুকে ফোন দিচ্ছি, ওদের কাছে শুনে নিন। এই বলে নীল ফোনটা হাতে নিল, আর তখনই দেখলো তার ফোনে কোনো চার্জ নেই, ফোন সুইচ অফ হয়ে গেছে। তখন এসে নেহাকে বলল, ম্যাডাম প্লিজ কিছু মনে না করলে আপনার ফোনটা দেওয়া যাবে? আমি আমার বন্ধু হৃদয়কে ফোন করতাম। আমি তো ফোন সঙ্গে করে নিয়ে আসিনি, আমার ফোন তো আমি হোটেলে রেখে এসেছি। হায় আল্লাহ, এখন কি হবে তাহলে? কিন্তু ভাই প্লিজ আপনারা বিশ্বাস করুন, আমরা সত্য কথা বলছি, কোনো মিথ্যা কথা বলছি না। তাছাড়া আপনাদের সঙ্গে মিথ্যা বলে তো আমাদের কোনো লাভ নেই। লাভ লসের হিসাব পরে হবে, আগে তোদের আকামের খেসারত দিতে হবে। মানে কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনারা কি আমাদেরকে থ্রেট করছেন? না আপনারা কি আমাদের কাছ থেকে কোনোভাবে টাকা পয়সা নিতে চাইছেন? তুই কি ভেবেছিস আমি তোদের কাছ থেকে টাকা পয়সা নেব? একদমই না। তোরা এখানে আকাম কুকাম করতে এসেছিস সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। আর আমাদের এখানে যারা আকাম কুকাম করতে আসে তার থেকে আমরা টাকা নেই না, সোজা বিয়ে পড়িয়ে পত্রিকায় নিউজ দিয়ে দেই, যাতে আর কখনো এরকম কাজ করতে সাহস না পায় কেউ। প্লিজ ভাই, আপনারা এরকমটা করবেন না। আপনারা আপনাদের থেকে একটা ফোন দিন, আমি আমার বন্ধু কিংবা আমাদের ভার্সিটির প্রিন্সিপালকে ফোন দিয়ে আপনার সঙ্গে কথা বলিয়ে দেই। তখনই ওই ছেলেগুলোর মাঝখান থেকে একটা ছেলে নীলের কথা বিশ্বাস করে আর তার কাছ থেকে ফোনটা নীলের হাতে তুলে দেয়। আর নীল সঙ্গে সঙ্গেই তার ভার্সিটির প্রিন্সিপাল স্যারকে ফোন করে, আর তখন প্রিন্সিপাল স্যার ওই ছেলেগুলোর সঙ্গে কথা বলে সবকিছু মিটিয়ে দেয়। তারপর কিছু ছেলেদের নিয়ে সেখান থেকে নীল নেহা আর রিমিকে হোটেলে ফিরিয়ে নেয়। ফিরে তো এসেছে, কিন্তু নেহার মনের রাগ এখনো কমেনি। সে হোটেলে ফিরে এসে এই রাগে গজগজ করতে করতে রিমিকে মারধর করতে শুরু করে। আপু, তুমি এমন কেন করছো আমার সঙ্গে? এখানে আমরা ঘুরতে এসেছি আর আমার বন্ধুরা সেখানে, তুমি কি সবার সঙ্গে আমার মান ইজ্জত পাংচার করতে চাও নাকি? কারণ তোকে আমি নিষেধ করেছিলাম ঘুরতে যেতে। আজ কত বড় একটা বিপদের মুখে পড়তে যাচ্ছিলাম, তুই বুঝতে পারছিস? যদি উল্টাপাল্টা কিছু একটা ওখানে হয়ে যেত তখন কি হতো তুই জানিস? নীল তখন ওই রুমের পাশ দিয়ে যাচ্ছিল, তাদের কথাগুলো শুনতে পেয়ে দাঁড়ালো আর রুমের ভেতরে প্রবেশ করে নেহাকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, এটা আপনি কি করছেন? আপনার সমবয়সী বোনকে গায়ে হাত তুলতে আপনার রুচিতে বাধে না? এই চুপ কর বেয়াদব মার্কা ছেলে, তোর জন্য আজ এত কিছু হয়েছে।
না হলে আমার বোন কখনো আমার মুখের ওপর কথা বলার সাহসটুকু পর্যন্ত পায়নি, আর সেখানে সে কিনা এত বড় একটা বিপদের মুখে পড়তে যাচ্ছিল। ম্যাডাম, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্টের জন্য আপনি আমাকে অথবা রিমিকে কোনো দোষারোপ করতে পারেন না। এখানে আমরা ঘুরতে এসেছি, রুমের ভেতর ঘাপটি মেরে বসে থাকতে নয়, তাই আমরা ঘোরাঘুরি করব। দেখ, আমার মেজাজ খারাপ করিস না, চুপচাপ এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু তোকেও 2-4টা বসিয়ে দেব। ভুলে যাস না, আমি তোর ভার্সিটির ম্যাম, তোকে শাসন করবার যথেষ্ট অধিকার আমার রয়েছে। হ্যাঁ ম্যাডাম, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আপনি হয়তো এটা ভুলে যাচ্ছেন। আমরা অ্যাডাল্ট, আমাদের নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। দেখ, আমি সত্যিই বলছি, তুই আমার মেজাজ খারাপ করিস না, তাহলে কিন্তু তোর সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে, যেটা তুই কল্পনাও করতে পারবি না। রিমি তখন নীলকে ইশারায় সেখান থেকে চলে যেতে বলে। নীল তখন আর কোনো উপায়ান্তর না পেয়ে সেখান থেকে চলে গেল, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারলো নেহা প্রচন্ড ক্ষেপে গেছে। এখন এখানে থাকলে খারাপ কিছু হয়ে যেতে পারে। পরের দিন সবাই ঘুরতে গেলেও নীল, রিমি আর নেহা ওরা 3জন হোটেলেই থেকে গেল। কোণিতে বসে মোবাইল টিপাটিপি করছিল। তখনই রিমি সুযোগ বুঝে রুম থেকে বের হয়ে নীলের সঙ্গে দেখা করতে চলে গেল। কি রে দোস্ত, কি ব্যাপার? আমি না হয় যেতে পারলাম না, তুই কেন এখানে বসে আছিস? তুই ঘুরতে গেলি না কেন? কি আশা নিয়ে এসেছিলাম আর কি হচ্ছে এসবই তো ভাবতে পারছি না। আর ঘুরতে যাব কি করে? এটুকুতেই ভেঙে পড়েছিস? আবার আমার বোনের সঙ্গে প্রেম করার ইচ্ছে জাগে তোর? তোর মনে তুই আবার প্রেম করবি? কি করে? তুই তো এখনই হার মেনে গেছিস। একদমই নয়, হার মানার মতো ছেলে আমি। জাস্ট একটু ভাবতেছিলাম কি করব। এত ভাবার কিছুই নেই, যা করার আজকেই কর। এখন সকাল 10টা বাজে, আর আমার বোন ব্যালকনিতে বসে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। তুই বাইরে সব কিছু অ্যারেঞ্জ করে নে। সবাই সন্ধ্যায় আমি আমার বোনকে যেভাবেই হোক বুঝিয়ে সুঝিয়ে বাইরে নিয়ে যাব, আর তখনই তোর যা করার করে নিস। ঠিক আছে দোস্ত, এত সুন্দর একটা উপায় বলে দেওয়ার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। এই বলে নীল সেখানে আর এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বের হয়ে বাইরে চলে গেল আর সবকিছু অ্যারেঞ্জ করতে লাগলো। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, আর ঘুরতে আসার সকলেই হোটেলে ফিরে এলো। সবাই এরকম একটা ব্যবস্থাপনা দেখে খুবই অবাক হলো, আর একে একে সবাই নীলকে একটা পর একটা প্রশ্ন করেই যাচ্ছিল। ভার্সিটির প্রিন্সিপাল পর্যন্ত নীলকে প্রশ্ন করতে ছাড়ল না। কি ব্যাপার নীল, কোনো বিশেষ ব্যাপার আছে নাকি? সেটাই তো বুঝতে পারছি না, তুমি এত কিছু অ্যারেঞ্জ কেন করেছো? স্যার একটু অপেক্ষা করুন, একজন স্পেশাল মানুষকে সারপ্রাইজ দিতে চাই আর তাকে ইমপ্রেস করে প্রেমে পড়াতে চাই, তাই একটু স্পেশাল অ্যারেঞ্জ। যেই ছেলের পিছনে আমার ভার্সিটির সমস্ত মেয়েরা লাইন মারে, কিন্তু সেই ছেলে কাউকে পাত্তাই দেয় না, আর সেই ছেলে কিনা তার স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু অ্যারেঞ্জ করছে, এটা তো ভাবতেই পারছি না। বলো না শুনি কি হয়েছে। স্যার বললাম তো, স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু অ্যারেঞ্জ করছি, অপেক্ষা করতে থাকুন, সব দেখতে পাবেন। তখন ভার্সিটির প্রিন্সিপাল আর কোনো প্রশ্ন করলো না, চুপচাপ সেখান থেকে চলে গেল। এদিকে রিমি তার বোনকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে অনেক রিকোয়েস্ট করে বাইরে নিয়ে আসলো। নেহা বাইরে এসে চারিদিকে এত সুন্দর করে সাজানো জমকালো লাল নীল বাতি, এগুলো দেখে অনেকটাই চমকে গেল। আর তখনই সে রিমিকে প্রশ্ন করলো, কি ব্যাপার রিমি, আজকে এখানে কিছু হতে যাচ্ছে নাকি? চারদিকে এত সুন্দর করে কে সাজিয়েছে? আর একটু ভিতরে চলো, তাহলেই বুঝতে পারবে। সব কিছুর পিছনে একজন মানুষ রয়েছে, সে তোমার জন্য অপেক্ষা করছে। মানে তুই কি বলতে চাইছিস? আমি কিছুই বুঝতে পারছি না। সবকিছুর পেছনে কে রয়েছে, আর আমার জন্য এবার কে অপেক্ষা করছে? আমি তো জানি না আজ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে এমন কেউ আছে। আরে আপু, বেশি কথা না বলে চলো আমার সঙ্গে, তারপর তুমি সব কিছু দেখতে পাবে। কে তোমার জন্য অপেক্ষা করছে, আর কে তোমার জন্য এত কিছু স্পেশালি অ্যারেঞ্জ করেছে। এই বলে রিমি নেহাকে টানতে টানতে আর একটু সামনে নিয়ে গেল। আর তখনই নেহার উপর ফুলের বৃষ্টি শুরু হলো। নেহা কিছুই বুঝতে পারছে না। তখনই হঠাৎ একগুচ্ছ গোলাপ নিয়ে নীল নেহার সামনে হাঁটু গেড়ে বসে নেহাকে ভালোবাসার প্রপোজ করে। নেহা, আমি জীবনে কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসিনি, জানি না ভালোবাসলে মানুষের কেমন ফিলিংস হয়। তবে তোমাকে যেদিন দেখেছি সেদিন থেকে আমার সব কিছুতে শুধু তোমাকেই দেখি।
যদি এটাকে তুমি ভালোবাসা বলো তাহলে আমি তোমায় ভালোবাসি। যখন ঘুমাতে চাই তখন মনে হয় আমার পাশে তুমি ঘুমিয়ে আছো। আমার চারপাশে যত যাই কিছু হোক না কেন আমি সব সময় তোমাকে আমার পাশেই ফিল করি। এটাকে যদি ভালোবাসা বলো আমি তোমায় ভালোবাসি। মনে মনে কোথায় যদি কারোর নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেলে তাকে যদি ভালোবাসা বলে তাহলে আমি ভালোবাসি। আই লাভ ইউ নেহা। তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? জানিস আমি তোর ভার্সিটির ম্যাডাম। এইটুকু বয়স হয়েছে, পড়াশোনা করেছি, চাকরি করছি, এখনো যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই সেটা তুই ভাবলি কি করে? তাছাড়া ভার্সিটির ম্যামের সঙ্গে একজন মানুষকে প্রপোজ করার সাহস তোর হয় কি করে? নেহা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই লাভ ইউ, প্লিজ লাভ মি। তুই আমার চোখের সামনে থেকে সর। আমি যে তোকে সহ্য করতে পারছি না। তোর মতো একটা ছেলে কিনা আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তুই আমার এইসব কথা শোন। আমার বয়ফ্রেন্ড আছে, আমি একটা ছেলেকে ভালোবাসি, আর হয়তো বছর খানেকের মধ্যেই আমি তাকে বিয়ে করব। এই বলে নেহা সেখান থেকে চলে গেল। আর নীল সেখানে বসেই কাঁদতে থাকলো। তখনই রিমি তার পাশে এসে দাঁড়ালো আর তার কাঁধে হাত রেখে বলল, দোস্ত, কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বোন প্রেম করে, তা আবার কোনো একটা ছেলের সঙ্গে। আমি তো সেটা ভাবতেই পারছি না। আমি বোন হয়ে আমার বোনকে সহ্য করতে পারি না, আর একটা ছেলে কিভাবে আমার বোনকে সহ্য করে এটাই তো ভাবতে পারছি না। দোস্ত, আমার মনে হয় নেহা ঠিক কথা বলেছে। কারণ রাগী মেয়েরা যাই হোক কখনো মিথ্যা কথা বলে না। হয়তো এটাই সত্যি যে তোর বোন কাউকে ভালোবাসে আর কারোর সঙ্গে রিলেশনে রয়েছে। দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। তুই আমার উপর প্লিজ একটু ভরসা কর, আর এভাবে ভেঙে পড়িস না। জানি সত্যিকার অর্থে কাউকে ভালোবাসলে সেখান থেকে অবহেলা পেলে অনেক কষ্ট হয়, কিন্তু তুই প্লিজ আমাকে একটু ভরসা কর। দোস্ত, জীবনে প্রথমবার কাউকে ভালোবাসলাম আমি, সে কিনা অন্য একজনকে ভালোবাসে, এটা মেনে নেওয়া কি আমার জন্য এতটাই সহজ? দোস্ত, আমার মনে হয় না সেরকম কিছু। কারণ যে মেয়েটাকে আমি ভুল হয়ে সহ্য করতে পারি না, সে মেয়েটার রাগ, দেমাগ, অহংকার একটা ছেলে সহ্য করবে, এটা আমি জাস্ট হজম করতে পারলাম না। তুই আমাকে একটু সময় দে, আমি বিষয়টা ভেবে দেখি। এরপর দেখতে দেখতে আরো 3 দিন সময় কেটে গেল। পিকনিকের টাইম শেষ হওয়ায় সবাই ঢাকায় চলে আসলো। এদিকে নেহার বাবা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন। হার্ট অ্যাটাক হয়েছে, ডাক্তার বলেন অবস্থা খুবই খারাপ। এই নিয়ে 2বার হার্ট অ্যাটাক হয়েছে। এরপর আর কিছু হলে বাঁচবে কিনা তাও সন্দেহ। তাই সেদিন নেহার আব্বু নেহা আর রিমিকে নিজের রুমে ডেকে নিলেন। দেখো, তোমার মা মারা যাওয়ার পর থেকে আমি তোমাদের দুজনকে অনেক কষ্ট করে লালন পালন করে মানুষ করেছি। এখন আমার অবস্থাও খুব একটা ভালো নয়, তাই আমি চাই আমি বেঁচে থাকতে তোমাদের একটা পথ করে দিতে। আব্বু, এই তো চাকরি করছি, ভালোই আছি, আর রিমির পড়াশোনার জন্য আমি আছি তো। ওসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তই থাকতে পারো। কিন্তু মা, সেরকম বললে তো হয় নাকি? আমি তোদের বাবা, তোদের জন্য আমার চিন্তা হবে না কার চিন্তা হবে বল শুনি। আমি ঘটককে বলেছি তোর জন্য পাত্র দেখতে, আমি বেঁচে থাকতে তোকে বিয়েটা দিয়ে যেতে চাই। আব্বুর মুখ থেকে এমন কথা শুনে নেহা অনেক দুশ্চিন্তায় পড়ে গেল। কারণ আসলেই একটা ছেলেকে ভালোবাসে, আর তার সঙ্গে 2 বছর ধরে সম্পর্ক। কিন্তু ওই ছেলেটা এখনো চাকরি বাকরি কিছুই করে না, তাই সে নেহাকে বিয়ে করতে পারবে না। এদিকে নেহার আব্বু হঠাৎ করেই নেহাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। নেহা কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, তাই সে রুমে গিয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন করলো। নিলয়, আমি তোমাকে কিছু বলতে চাই। আমার আব্বু হঠাৎ করে আমাকে বিয়ের কথা বলছেন, এখন কি করব বলো? কি করব মানে? 2 বছর ধরে আমরা সম্পর্কে আছি, এখন শুধু একটা চাকরির অপেক্ষা। তুমি তো জানোই আমার পরিবারের আমি একমাত্র ছেলে। আমার বাবা বেঁচে নেই, পরিবারের সমস্ত দায়িত্ব আমার উপর। এখন আমি চাকরি না নিয়ে তোমাকে তো আর বাড়িতে নিয়ে আসতে পারবো না। এখন আমি কি করব সেটাই আমাকে বলো। অবস্থা খুব একটা ভালো নয়, ডাক্তার বলেছে কোনো প্রেশার না দিতে। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমার জন্য অপেক্ষা করবে, আর যদি অপেক্ষা করতে না পারো তাহলে বুঝে নেবো তুমি কোনোদিনও আমাকে ভালোবাসোনি। এখানে আর এত কথা বলার কি আছে? এই বলে নিলয় ফোনটা কেটে দিল। এদিকে নেহা কান্না করছে, কিছুই বুঝতে পারছে না সে আব্বুর কথা ভাববে নাকি নিজের বয়ফ্রেন্ডের কথা, যার সঙ্গে সে 2 বছর ধরে রিলেশনে আছে। তারপর এদিকে নেহা চলে আসার পর নেহার আব্বু রিমিকে জিজ্ঞাসা করে,
রিমি, তোমার জানাশোনা কোনো ভালো ছেলে আছে যার সঙ্গে তুমি নিজের বোনকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে পারো? রিমি তখনই ওই সুযোগটাকে কাজে লাগালো আর তার আব্বুর সঙ্গে নীলের ব্যাপারে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে তার আব্বু বলল, ঠিক আছে, তাহলে তুমি ওই ছেলেটাকে আমার সঙ্গে দেখা করতে বলো। আর ওই ছেলেটাকে বলে দিও সে যেন তার ফ্যামিলি নিয়ে আসে। আমি তার ফ্যামিলির সঙ্গে কথা বলে বিষয়ে বিয়ের ব্যবস্থা করতে চাই। কিন্তু আপু, আমার মনে হয় আপু এই বিয়েটা মেনে নেবে না, কারণ সে অন্য একটা ছেলেকে পছন্দ করে। তাই নীল যখন তাকে প্রপোজ করে সে তাকে সরাসরি রিজেক্ট করে এবং তাকে কোনোদিন বিয়ে করবে না এটা পরিষ্কার জানিয়ে দেয়। তুমি ওই ব্যাপারে চিন্তা করো না, নেহাকে রাজি করানোর দায়িত্ব আমার। আমি যেভাবেই পারি নেহাকে রাজি করাবো। ও ব্যাপারে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি শুধু নীলকে তার ফ্যামিলি নিয়ে আসার সঙ্গে কথা বলতে বলো। রিমি তখন আব্বুর রুমে বসে থেকেই নীলকে ফোন করে আর সবকিছু খুলে বলে। সবকিছু শুনে নীল অনেক খুশি আর সঙ্গে সঙ্গে সে তার আব্বু আম্মুর সঙ্গে কথা বলে। তার আব্বু আম্মুও রাজি হয়ে যায়, কারণ ফ্যামিলির একমাত্র ছেলে বলে কথা। তার আবদার পূরণ না করে উপায় আছে? ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। তুমি একটা মেয়েকে ভালোবাসো, সে তোমার চেয়ে বয়সে বড়। ইটস নট ম্যাটার, ভালোবাসাটাই সবচাইতে বড় কথা। আমি তোমার ভালোবাসাকে যেভাবে হোক তোমার হাতে এনে দেবো। থ্যাংক ইউ আব্বু, ইউ আর সো গুড। আমি জানতাম তুমি আমার পছন্দকে গুরুত্ব দেবে এবং আমার ভালোবাসাকে তুমি আমারই করে এনে দেবে। এই জন্যই তো আমি আমার ভালোবাসার মানুষটাকে সাহস নিয়ে প্রপোজ করেছিলাম, কিন্তু সে তখন সরাসরি রিজেক্ট করে দিয়েছিল। আর এখন যেহেতু তাকে আপন করে পাবার সুযোগ পাচ্ছি, তাহলে কেন এই সুযোগটা হাতছাড়া করব? তুমি কোনো চিন্তা করো না, তোমার আব্বু এই শহরের টপ বিজনেসম্যান। তোমার বিয়ে হবে দেশের সবচেয়ে বড় 7 স্টার রেস্টুরেন্টে, আর সেখানে উপস্থিত থাকবে দেশের সবচাইতে বড় বড় গণ্যমান্য ব্যক্তিগণ। যে বিয়েটা ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে। এরকম বিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথম হয়ে থাকবে, যেরকমটা হয়েছিল মুকেশ আম্বানির ছেলের বিয়েতে। সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে করা হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠান, যেখানে শাহরুখ খান থেকে শুরু করে রিয়ানা পর্যন্ত নাচ করেছিল। সেরকম অনুষ্ঠান করে দেশের থেকে শুরু করে বিশ্বের সবাইকে তাক লাগিয়ে দেব। থ্যাংক ইউ আব্বু, থ্যাঙ্কস ফর এভরিথিং। তাহলে এখন তুমি আমাকে এটা বলো যে কবে যাচ্ছ নেহার আব্বুর সঙ্গে দেখা করে কথা বলতে? ওদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি কালকেই কথা বলতে যেতে চাই, কারণ আমি শুভ কাজে দেরি করতে চাই না। অতঃপর পরের দিন বিকেলেই নেহার আব্বুর সঙ্গে নীলের আব্বু আম্মু দুজনেই কথা বলতে গেল এবং বিয়ের সম্বন্ধও ফাইনাল করে আসলো। কিন্তু নেহা এই বিয়েতে কোনোভাবেই রাজি ছিল না। সে বারবার তার আব্বুকে বলল, আব্বু, আমি এই বিয়েটা কোনোভাবেই করব না। তুমি বুঝতে পারছো না, ছেলেটা আমার চাইতে বয়সে ছোট। সবচাইতে বড় কথা, সে আমার স্টুডেন্ট। আমি তোমার অত কথা শুনতে চাই না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। তোমার নীলকেই বিয়ে করতে হবে। আমি আর কোনো কথা শুনবো না। আব্বু, আমি মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। আমার মান ইজ্জত বলতে কোনো কিছুই থাকবে না। ছেলেটা যখন ভার্সিটিতে আমার স্টুডেন্ট হয়ে যাবে আর আমি তাকে ক্লাস করাতে যাব, তখন কি হবে তুমি একবার চিন্তা করেছো? যা হবে তা দেখা যাবে, কিন্তু এখন আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আর একটা কথা, তুমি যদি আমার সিদ্ধান্ত মেনে নিতে না পারো তাহলে আমি বলে যাব তুমি আমার মেয়ে। নেহা তখন আর কোনো কথা বলল না, কারণ সে জানে তার বাবা হার্টের রোগী। তার বাবাকে প্রেশার দেওয়াটা ঠিক হবে না, যদি খারাপ কিছু হয়ে যায়। তাই সে চুপচাপ সব মেনে নিল। এদিকে বিয়ের ডেট ফাইনাল করা হয়েছে 1 সপ্তাহ পর। তাই সেদিন রাতের বেলা নীল নেহাকে ফোন করে। তা মাই ডিয়ার মহারানী, শেষমেশ তো আপনি আমারই হতে চলেছেন। তাহলে সেদিন আমাকে অপমান করে কি লাভ হলো বলেন? সেদিন যদি আপনি আমার প্রপোজালটা মেনে নিতেন, তাহলে হয়তো বিয়ের আগে কয়েকটা দিন আপনার সঙ্গে প্রেম করতে পারতাম। এই শোন, এত খুশি হওয়ার কিছুই নেই। আমি আমার বাবার জন্য তোকে বিয়েটা করেছি, কিন্তু তার মানে এই নয় যে আমি তোকে কোনোদিনও স্বামী হিসেবে মেনে নেব। সে না হয় পরে দেখা যাবে। প্রথম প্রথম মেয়েরা এরকমই বলে, তারপর যখন আমার মতো হ্যান্ডসাম গুড লুকিং ছেলেকে নিজের পর হিসেবে পায়, তখন সব কিছুই ভুলে যায়। শোন, আমি তোকে ভালো করে বলছি, কে কি করলো না করলো সেই ব্যাপারে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। আর আমি জানতেও চাই না সেই সব কিছু। আমি কি করব, আমি কি করতে চাই, এটাই আমার দেখার বিষয়।
আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, বিয়েটা আগে হোক, তারপর বাকি সবটা দেখে নেওয়া যাবে। কথাটা বলা শেষ করার আগেই নেহা ফোনটা কেটে দিল। আর এদিকে নীল তখন মোবাইল রেখে ঘুমিয়ে পড়ল। এভাবেই চলে গেল বিয়ের আগের কয়টা দিন। আজ নীল আর নেহার বিয়ে। মহা ধুমধামের সঙ্গে বিয়ের কাজটাও সুসম্পন্ন হলো। বিয়েতে উপস্থিত ছিল দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যত বড় বড় বিজনেসম্যান থেকে শুরু করে সব বড় বড় লোকেরা। সবাই অনেক আনন্দ করেছে এই বিয়েতে, কিন্তু আনন্দ নেই শুধু নেহার মনে, কারণ সে তো অন্য একটা ছেলেকে ভালোবাসে। মনে একজনের জন্য ভালোবাসা রেখে অন্য আরেকজনের সঙ্গে সংসার করবে কি করে, এগুলো চিন্তা করছিল বাসর ঘরে বসে বসে। আর তখনই বাসর ঘরে নীল প্রবেশ করে। কি ব্যাপার বউ, আমি তোমার স্বামী, আর আজ আমাদের বাসর রাত। আমি আসলাম অনেকক্ষণ হলো, কিন্তু তুমি যে আমাকে সালাম করলে না, এমনকি আমার সঙ্গে কোনো কথাও বললে না। এই শোন, তুই আমার স্বামী সেটা শুধু কাগজে কলমেই থাকবি। আমি তোকে স্বামী হিসেবে কোনো দিনও মানবো না, আর কোনো দিন তোকে স্বামীর অধিকার আদায় করতে দেব না। কেন, আমি আবার কি করলাম? বিয়ে করলাম, জীবনের কত আশা, বিয়ে আর বাসর নিয়ে, তাহলে তুমি কেন এরকম কথা বলছো? কারণ তোকে তো বলেছিলাম আমার একটা বয়ফ্রেন্ড আছে, আর আমি তাকে ভালোবাসি, তাকেই বিয়ে করতে চাই। কিন্তু শেষ নয় বলে আমাকে বিয়েটা করতে পারলো না। কিন্তু চিন্তা করিস না, আমি কয়েকদিন পরেই তোকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করব। তারপর কি হলো সেটা তো আপনারা গল্পের শুরুতেই দেখলেন। তো ভিউয়ার্স, চলুন বর্তমানে চলে আসি। নেহা আর নীলের বিয়ের 6 মাস কেটে গেছে। নেহা নীলকে ডিভোর্সের জন্য প্যারা দিচ্ছে, কিন্তু নীল তো কোনোভাবেই নেহাকে ডিভোর্স দিবে না, কারণ সে ভালোবাসে মানুষটাকে। আর ভালোবাসার মানুষকে সে কিভাবে ডিভোর্স দেবে? অপরদিকে রিমি নতুন নতুন প্রেমে পড়েছে। সেদিন তার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে গিয়েছিল, আর সেখানেই সে নীলের সামনে ধরা পড়ে। কি ব্যাপার শালিকা, প্রেম করা হচ্ছে কিন্তু আমি জানতে পারলাম না। আরে দুলা ভাই, প্রেম আবার খুই করলাম? প্রেম কি আমার কপালে আছে নাকি? এ তো আমার বন্ধুর সঙ্গে একটু দেখা করে কফি খেতে আসলাম। শালিকা, তোমার যত বন্ধু আছে সবগুলোকে আমি চিনি, তুমি আমাকে বোকা বানাতে এসো না। আমি খুব ভালোভাবেই জানি তোমার সঙ্গে কিছু কতটা চলছে। এখন চট করে বলে ফেলা তো শুনি, কতদিন ধরে চলছে এসব? না মানে, আসলে দুলা ভাই, বেশি দিন তো হয়নি, এই তো কদিন হলো। এর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছে, তারপর থেকে টুকটাক কথা বলা, আর কথা বলা থেকেই ভালো লাগা। তা শালিকা, বিয়েটা কবে করছো শুনি? শ্বশুর মশাইয়ের অবস্থা তো খুব একটা ভালো নয়, মনে হয় আর বেশি দিন বাঁচবেন না। শ্বশুর মশাই থাকতে থাকতে তোমার বিয়েটা দিয়ে দিতে পারলেই শ্বশুর মশাই নিশ্চিন্তে পরলোক গমন করতে পারতেন। দুলা ভাই, আপনি কি যে বলেন না, পড়াশোনাটা আগে শেষ করি, দুজনেই স্টুডেন্ট, এভাবে কি সংসার চলবে? তাছাড়া ওর বাবা আর্থিকভাবে ততটাও স্বাবলম্বী নয়, মধ্যবিত্ত পরিবারের ছেলে। আপনার মতো হলে না হয় বিয়েটা করেই নিতাম। তাতে কি হয়েছে, আমি তো আছি, না হয় দুজনকে আমার অফিসে চাকরিটা দিয়ে দেব, পার্ট টাইম করবে, তাতেই তো চলে যাবে। আপনি সত্যি বলছেন দুলা ভাই? তাহলে তো ভালোই হবে। ভালোবাসার মানুষটাকে ছেড়ে দূরে থাকতে তো একটু কষ্ট হয়। ভালোবাসার মানুষকে ছাড়া কি রাতে ঘুম আসে? আর বলো না, তোমার বোনটা কেন এরকম করে আমি সেটাই বুঝতে পারি না। শীতকাল চলছে, রাতে কি একা একা ঘুম ধরে? তোমার বোনকে একটু জড়িয়ে ধরতে গেলেই তোমার বোন চিৎকার দিয়ে ওঠে, আর সারা বাড়ি তার মাথায় তুলে ফেলে। তারপর কেমন লাগে বলো শুনি? কথাগুলো শুনে রিমি আর রিমির বয়ফ্রেন্ড দুজনেই মুচকি মুচকি হাসছিল। এখনই মাঝখান থেকে রিমি বলে উঠল, আসলে কি জানেন দুলা ভাই, ও যে ছেলেটার সঙ্গে রিলেশন করতো, ওই ছেলেটার এখনো চাকরি হয়নি। তাহলে সে কবেই আপনাকে ডিভোর্স দিয়ে চলে যেত। আপনাকে প্রকৃতি এতটা দিন সময় দিচ্ছে, তারপরও আপনি সামান্য একটা বিষয় নিয়েই কন্ট্রোলে আনতে পারছেন না। কি করব বলো? ভালোবাসা কি জোর করে আদায় করা যায়? আর আমি জোর করে আদায় করার চেষ্টাও করব না, কারণ আমি ভালোবাসি, সে তো ভালোবাসে না। সে যখন চাইছে আমি তাকে মুক্তি দিয়ে দেই, তাহলে আমি কেন তাকে ধরে রাখবো? আমি অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি, ভাবছি তোমার বোনকে মুক্তি দিয়ে দিব। এসব আপনি কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এত কষ্ট করে ভালোবাসার মানুষকে নিজের করে পেলেন, আর এখন কিনা বলছেন ডিভোর্স দিয়ে দিবেন? এরকমটা হয় নাকি? তো কি করব? আমার বেডরুমে সারা রাত শুয়ে শুয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে এগুলো কি মেনে নেওয়া যায়? শুনেন, আমি আপনাকে একটা বুদ্ধি দিই। আপনি ধৈর্য ধরুন এবং তাকে কাছে টেনে আপনি ধৈর্য ধরুন
এবং তাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করুন। সে আপনাকে যতটা দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, আপনি তাকে ততটাই কাছে টেনে নেওয়ার চেষ্টা করুন। তাহলেই দেখবেন আস্তে আস্তে সে আপনার ভালোবাসা বুঝে যাবে। নীল তখন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলো। এরপর চলে গেল বেশ কয়েকদিন। সেদিন ছিল শুক্রবার। সেদিন সকালবেলা ঘুম থেকে একটু দেরিতে উঠল। রান্নাঘরে যেতেই তার শাশুড়ি তাকে বলল, বৌমা, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতাম। আসলে কয়দিন ধরেই বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না। কি বলবেন মা, বলুন না। এতে আবার আমাকে জিজ্ঞাসা করে বলার কি আছে? বলুন, শুনছি আমি। দেখো, আমি চাই আমাদের ঘরে একটা নাতি নাতনি আসুক। একা একা থাকতে ভালো লাগে না। তুমি ভার্সিটি চলে যাও, নীল ভার্সিটি চলে যায়, আর তোমার শ্বশুরমশাই সারাদিন অফিসে। একা একা সময় কাটে না আমার। দেখুন না, আমাদের সবে বিয়ে হয়েছে। এখন আগে আমরা নিজেদেরকে সময় দিই, নিজেদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করি, তারপর না হয় এসব নিয়ে ভাবা যাবে। অনেক সতর্কতার সঙ্গে এই কথাটা এড়িয়ে গেল নেহা। তার শাশুড়ি মা বুঝতেই পারল না আসলে নেহার মনে কি চলছে। নেহা তো নীলকে ডিভোর্স দিতে চায়, সে তো নীলের সঙ্গে সংসার করতে চায় না। আসলে বর্তমানে বাংলাদেশে একটা নতুন আইন বের হয়েছে, যে মেয়ে যদি ছেলেকে ডিভোর্স দেয় তাহলে কাবিনের সমস্ত টাকা মেয়েকে উসুল করতে হবে। আর সেখানেই নেহা আটকে আছে। কাবিনের টাকা প্রায় 12 লাখ টাকার মতো। এতগুলো টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই সে নীলকে প্রেশার দিচ্ছিল নীল যাতে তাকে ডিভোর্স দেয়, আর সে দেনমোহরের টাকা মাফ করে দেবে। অপরদিকে সেদিন নীলদের বাড়িতে রিমি বেড়াতে আসে। কি আপু, কেমন আছিস? কেমন চলছে তোর শ্বশুর বাড়িতে দিনকাল? অত কিছু তোর জানার প্রয়োজন নেই। তুই এখানে কেন এসেছিস? আমি তো তোকে এখানে আসতে বলিনি। তাছাড়া এসেছিস ভালো কথা, আমাকে ফোন দিয়ে একবার বলে আসিসনি কেন? কেন? দুলাভাই তোকে কিছু বলেনি? দুলাভাই তোমাকে ফোন দিয়ে আসতে বলল। তুই নাকি আজ নিজের হাতে গরুর মাংসের ভুনা, পোলাও আর অনেক কিছু রান্না করবি। তাই তো দুলাভাই আমাকে তোদের বাড়িতে আসতে বলল। আমি আবার কখন বললাম আমি এত কিছু রান্না করব? তাছাড়া এত কিছু রান্না করলেই বা কি, তোকে কেন এখানে আসতে হবে? দেখ আপু, তুই কিন্তু যথারীতি আমাকে অপমান করছিস তোর শ্বশুর বাড়িতে এসেছি বলে। তুই কিন্তু আমাকে এভাবে অপমান করতে পারিস না। মান অপমান বোধ যদি তোর থাকতো তাহলে তো তুই এখানে আসতিই না। আমি নাস্তা দিচ্ছি, নাস্তা খেয়ে চলে যা। আমি তোদেরকে এখানে দেখতে চাই না। আমার জীবনের 12টা বাজিয়েছিস তোরা। তোদেরকে আর কোনো প্রয়োজন নেই আমার জীবনে। একজন বলেছিল আমাকে বিয়ে দিয়ে উদ্ধার হবে, কই এখন তো আর কিছুই হলো না। ছি ছি আপু, তুই এভাবে কথা বলতে পারলি? এটা আমি ভাবতেও পারিনি। তুই আব্বুকে নিয়ে এইসব কথা বলছিস? তোর একবারও রুচিতে বাজছে না? ছি ছি, তোর মানসিকতা এতটা নিচু? চুপ কর। তুই আমাকে মানসিকতা শেখাতে আসিস না। আমি যথেষ্ট জ্ঞান বুদ্ধি নিয়ে চলি। কখন কি করতে হবে, কাকে কি বলতে হবে, সব কিছু আমি খুব ভালো করেই বুঝি। তাই আমাকে জ্ঞান দিতে আসিস না অন্তত। এগুলো নিয়েই কথা হচ্ছিল দুজনের মধ্যে। তখনই সেখানে নীল এসে উপস্থিত হয় আর রিমিকে সেখানে দেখেই বলে, কি ব্যাপার শালিকা, আমি ফোন দিতে না দিতেই চলে আসলে? যাই হোক, এসেছো ভালোই হয়েছে। আজ ভাবছি তোমাকে নিয়ে একবার ঘুরতে যাব। তোমার বোন তো আমার সঙ্গে কোথাও যাওয়ার জন্য সময় পায় না, তোমার কি সময় হবে? আমি তো এক পায়ে খাড়া ঘুরতে যাওয়ার জন্য। কি রে আপু, দুলাভাই তোকে ঘুরতে নিয়ে যেতে চাই, তুই কেন দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে যেতে চাস না? এই শোন, কোন উগান্ডারের বংশধরকে আমার সঙ্গে ঘুরতে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তোর যদি ইচ্ছে থাকে তাহলে তুই যেতে পারিস। আর তুই যাবি মানে আমি কি তোকে আমার সমবয়সী একটা ছেলের সঙ্গে ঘুরতে যেতে দেব? এটা তুই ভাবলি কি করে? তুই কি করবি না করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, আর আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যেমন তোর ব্যক্তিগত বিষয়ে ইন্টারফেয়ার করি না, আমি চাইবো তুইও আমার ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করবি না। দুলাভাই চলুন, আমি আপনার সঙ্গে ঘুরতে যাব। এই বলে নেহার সামনে দিয়ে নীল আর রিমি দুজনেই বের হয়ে গেল। এদিকে নেহা এটা দেখে তেলে বেগুনে জ্বলে যাচ্ছে। এরকম কাজ করবে এটা সে ভাবতেই পারেনি। অপরদিকে বাইরে এসে দুজনে একসঙ্গে হো হো করে হাসতে লাগলো। আর তখনই নীল রিমিকে বলল, একটা কাজ করো, তোমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলো আর তুমি আর আমি ওদের বাড়িতে যাব। আমি তোমার দুলাভাই বলে কথা, একটু তো দায়িত্ব আছেই। আগে ছেলেটার ব্যাপারে ভালো করে খোঁজ খবর নেই, তারপর তো বিয়ে শাদী নিয়ে চিন্তা করি। ঠিক আছে দুলাভাই, সমস্যা নেই, আমি এক্ষুনি ফোন দিচ্ছি।
এই বলে সঙ্গে সঙ্গে রিমি তার বয়ফ্রেন্ডকে ফোন দিল এবং সব কিছু জানিয়ে দিল। প্রায় আধা ঘন্টা পর তারা সেখানে গিয়ে পৌঁছালো। ছেলের সম্পর্কে সবকিছু খোঁজ খবর নিয়ে তারপর নীল আর রিমি দুজনে সেখান থেকে চলে আসলো। তাদের বাড়িতে ড্রয়িং রুমে বসে দুজনে কথা বলছে। সব কিছুই ঠিক আছে, এখন একদিন সময় বুঝে শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলে সব কিছু ফাইনাল করে নিলেই হবে। দেখুন, আপনি যা ভালো মনে করেন, তবে ভালোবাসার মানুষটাকে কাছে পেতে গেলে কিন্তু অনেকটা আনন্দ লাগে, যেটা আমি এখন ফিল করি। কথাগুলো শুনতে শুনতে নেহা সিঁড়ি দিয়ে নিচে নামছিল আর তখনই দুজনের সামনে দাঁড়িয়ে বলল, বাহ, অসাধারণ। আমাকে দিয়েই হলো না, আর এখন আমার সঙ্গে আমার বোনকে বিয়ের প্রপোজাল দেওয়া হচ্ছে। বেশ ভালোই তো খেলতে পারেন মিস্টার নীল। আরে আপু, এসব তুই কি বলছিস? এসব উল্টোপাল্টা চিন্তা ভাবনা তোর মাথায় আসে কোথা থেকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। এসব নোংরা কথা বলতে তোর মুখে একবারও আটকাচ্ছে না? তোরা যদি আকাম কুকাম করতে পারিস, তোদের লজ্জা না লাগে, তাহলে আমি বলতে গেলে কেন আমার লজ্জা লাগবে বলতো শুনি? ঠিক আছে মিস্টার নীল, কোনো সমস্যা নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজেই আপনাকে ডিভোর্স দেব, আর দেনমোহরের টাকা আমি নিজেই উসুল করব। আপু প্লিজ মাথাটা ঠান্ডা কর। কি হয়েছে সেটা বোঝার চেষ্টা কর। তুই এভাবে একজনকে মিথ্যা অপবাদ দিতে পারিস না। হয়েছে, যেটা নিজের চোখের সামনে দেখছি সেটা তো আর অবিশ্বাস করতে পারি না। যা দেখার আমি তো দেখে নিয়েছি। চিন্তা করিস না, তুই তোর ভালোবাসার মানুষকে খুব শীঘ্রই নিজের করে পেয়ে যাবি। তবে একটা কথা, তুই যখন নীলকে এতই ভালোবাসিস, তাহলে তার সঙ্গে আমার বিয়েটা দিয়ে এই নাটকটা কেন করতে গেলি? সেটা তো তুই আব্বুকে আগে বলে দিলেই পারতি, তাহলে তো আব্বু নিজেই তোদের দুজনকে বিয়ে দিয়ে দিত। এরকমটা করার দরকার ছিল না রে বোন। আপু প্লিজ, তুই আমাদের কথাটা শোন আগে। এভাবে ভুল বুঝিস না। এভাবে কাউকে মিথ্যা অপবাদ দেওয়াটা ঠিক নয়। আমার যা বোঝার, আমার যা শোনার, সেটা আমি শুনে নিয়েছি আর বুঝেও নিয়েছি, আর কোনো কিছু জানার প্রয়োজন নেই। এই কথাটা বলে তৎপর নেহা এখান থেকে সোজা নিজের রুমে চলে গেল আর নিজের কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেখান থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে আসলো। আর তখনই তার শাশুড়ি মা সেখানে আসলো। তাকে দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বৌমা, কিছু কি হয়েছে? তুমি কোথায় যাচ্ছ? আজ থেকে আমি আর আপনার বৌমা নই। আপনি দয়া করে আমাকে বৌমা বলে ডাকবেন না। আপনার ছেলে অন্য একজনকে ভালোবাসে এবং খুব তাড়াতাড়ি তারা বিয়ে করতে চলেছে। আমি নিজেই আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দেব, সমস্যা নেই। এসব তুমি কি বলছো বৌমা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার ছেলের বউ তুমি, আর তোমাকে আমি বৌমা বলবো না তো কি বলবো? আপনাকে বললাম না আপনার ছেলে অন্য একজনকে ভালোবাসে? আপনি সেটা বুঝতে পারছেন না? আপনাকে বললাম না আপনার ছেলে অন্য একজনকে ভালোবাসে? আপনি সেটা বুঝতে পারছেন না? আমি আপনাদের বাড়ি থেকে চলে যাচ্ছি এবং সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আমাকে কেউ ফেরানোর চেষ্টা করবেন না, আর আমি তো এই বাড়িতে কোনোদিনও নিচে ফিরবই না। আমি বুঝতে পারছি না আসলে কি হচ্ছে। তুমি কেন এরকম করছো? সব কিছু তো ঠিকঠাক ছিল, হঠাৎ কি এমন হলো? কিন্তু নেহা এই কথার উত্তর না দিয়ে সেখান থেকে বের হয়ে সোজা তার বাবার বাসায় গিয়ে উঠলো। এদিকে নীল আর রিমি দুজনেই হা হয়ে গেছে, কিছু বলতেও পারছে না, বুঝতেও পারছে না। তখনই নীলের আম্মু নীলকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার নীল, কি হয়েছে? বৌমা এসব কি বলছে? আর বৌমা কেন বাড়ি থেকে চলে যাচ্ছে? কি বলেছিস তুই বৌমাকে? নীল তখন সম্পূর্ণ বিষয়টা খুলে বলল। সবকিছু শুনে তার মা বলল, তাহলে এটা এতক্ষণ বলিসনি কেন? কেন বৌমা তোকে ভুল বুঝে চলে গেল? আমি তো জানি আমার ছেলে কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না। আম্মু, নেহা আমাকে কোনো কথা বলার সুযোগই দিল না। সে নিজের মতো করে বলে তারপর এখান থেকে চলে গেল। আমাকে সে কিছু বলার সময়টুকু পর্যন্ত দিল না। তাহলে আমি বলবো কি করে, বলো আমাকে? ঠিক আছে, সমস্যা নেই। আমি তোর আব্বুকে নিয়ে কাল বৌমাদের বাড়িতে যাব আর সবকিছু খুলে বলবো। তারপর বৌমাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। আম্মু, তুমি দয়া করে সেটা করতে যেও না। আমি চাই না জোর করে কারোর ভালোবাসা নিতে, কারণ তোমার বৌমা আমাকে ভালোবাসে না, অন্য একজনকে ভালোবাসে। আমার সঙ্গে বিয়েতে সে রাজি ছিল না, শুধু তার বাবা অসুস্থ বলেই রাজি হয়েছিল। তুই কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে।
কি হয়েছে আসলে সেটা আমাকে বল শুনি। হ্যাঁ আন্টি, দুলাভাই একদম ঠিক কথাই বলেছে। আব্বু অসুস্থ, তাই আব্বু আপুকে বিয়ে দিতে চাইছিল, কিন্তু আপু একটা ছেলেকে ভালোবাসে। সেই ছেলে সেই ছেলেটা সেটেল নয়, তাই বাধ্য হয়েই দুলাভাইকে বিয়ে করে। কিন্তু আজ পর্যন্ত সে দুলাভাইকে না তো স্ত্রীর অধিকার দিয়েছে, আর না তো অন্য কিছু। বলছো কি এসব? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। এত কিছু হয়ে গেল আর আমরা কোনো কিছুই জানতে পারলাম না। মেয়েটাকে মনে এসব কিছু চলছিল, তারপরও মেয়েটা আমাদেরকে কোনো কিছুই বলে না। ভাবতে পারছি না মানুষ এরকম হয় কি করে। আমার ছেলের মতন একটা ছেলেকে যে মেয়ে ভালোবাসতে পারে না, সে মেয়ে কি করে আরেকটা ছেলের সঙ্গে ভালো থাকবে? আমিও সেটা দেখতে চাই। আসলে আন্টি, দোষটা আমার। নীল ভাই আবুকে ভালোবাসতো, সেটা আমি জানতাম। আর আব্বু যখন আপুর বিয়ের জন্য সম্বোধন করছিল, তখন আমি নীল ভাইয়ের কথা বলি। তুমি এভাবে নিজের ঘাড়ে দোষ নিও না। তোমার কি দোষ? আমরা ভালোবেসেছিলাম কাউকে, তার সম্পর্কে কোনো কিছু না জেনেই। যাই হোক, যেটা হয়েছে সেটা আমার কপালের দোষ। আমি কাউকে দোষ দেই না। সে আমার ভালোবাসা বোঝেনি, তাই আমাকে ছেড়ে চলে গেছে। যদি আমার ভালোবাসা বুঝতো তাহলে সে কখনোই এরকমটা করতো না। সে তো আমি ভালোবাসতে পারিনি, তাহলে আমি কি করে তার সঙ্গে সংসার করব? যাক, চলে গেছে, ভালোই হয়েছে। এখন ওইসব চিন্তা বাদ দাও। আমি কাল তোমাদের বাসায় যাব, কিন্তু তোমার বোন যেন জানতে না পারে আমি তোমার বাবার সঙ্গে তোমার বিয়ের বিষয়ে কথা বলবো। আর একটা কথা, তুমি তোমার বোনকে বলে দিও সে আমাকে ডিভোর্স দেবে। এই কথাটা যেন তোমার বাবা জানতে না পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। বাড়ি থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেল। আর বাসায় গিয়ে সে সোজা নেহার রুমে গেল। সেখানে গিয়ে সে নেহাকে বলল, তুই যেটা করছিস সেটা একদম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ও তাই নাকি? তাহলে তোরা যেটা করছিস সেটাকে কি বলে? শোন, আমাকে জ্ঞান দিতে আসিস না। আমি খুব ভালো করেই জানি আমাকে কি করতে হবে আর কি না করতে হবে। তুই তোদের চিন্তা কর, তোরা কি করে ভালো থাকবি। আর চিন্তা করতে হবে কেন? তোর জামাই তো অনেক টাকা হবে, সেগুলো দিয়ে তোরা খুব ভালোই থাকতে পারবি। আপু, হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়াতে কিন্তু ভালো নয়। আমি আবারও তোকে বলছি, আর একবার কিন্তু চিন্তা করে দেখ। কিন্তু নেহা রিমির কোনো কথাই শুনল না। এদিকে বোনের সঙ্গে কথা বলতে না পেরে রিমি মন খারাপ করে নিজের রুমে চলে আসে। আর পরদিন দুপুরের দিকে নীল তার শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলতে আসে। আসসালামু আলাইকুম বাবা, কি অবস্থা? আপনার শরীর কেমন আছে? ওয়ালাইকুম সালাম। এই তো বাবা, আছি কোনো রকম। তোমার মা বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালোই আছে। আসলে আপনার সঙ্গে একটা ব্যাপারে কথা বলতে এসেছিলাম। হ্যাঁ বাবা, বলো না, তুমি কি বলবে? আসলে দেখুন, রিমি তো বড় হয়েছে, ওদের নিজেদের বিষয়গুলো ভাববার মতো বয়স হয়েছে। দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলবো না, সরাসরি বলি। রিমি একটা ছেলেকে ভালোবাসে, আমি সেটা জানি, তাই আপনার সঙ্গে বলতে এলাম। আমি ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, ছেলেটা ভালোই। যদি আপনি চান তো তাহলে আমি ওদের বিয়েটা পড়িয়ে দিতে চাই। সেটা তো খুবই ভালো কথা বাবা। আমার একটা ছেলে নেই, আর তুমি আমার ছেলের কাজটা করেছো, এতে আমি অনেক খুশি হয়েছি। তোমার যদি ভালো মনে হয় তাহলে তাই করো, আমার কোনো আপত্তি নেই। কারণ আমার দুটো মেয়ে ছেলে নেই তো কি হয়েছে, তোমাকে তো ছেলের জায়গায় পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি তোমাকে ছেলে হিসেবে পেয়ে অনেক খুশি। বাবা, আপনি যদি চান ছেলেকে একবার আপনার সঙ্গে দেখা করাতে পারি। হাজার হোক আপনি রিমির বাবা বলে কথা, আপনারও তো পছন্দের একটা ব্যাপার আছে। না বাবা, সেটার কোনো প্রয়োজন নেই। তুমি দেখেছো তাতেই হবে। আমি তোমার উপর সম্পূর্ণ ভরসা করি। আমি জানি তুমি আমার মেয়ের জন্য এমন কিছু করবে না যেটা আমার মেয়ের জন্য খারাপ হবে। তাই আমার দেখার কোনো প্রয়োজন নেই, তুমি বিয়ের ব্যবস্থা করো। অতঃপর শ্বশুরের সঙ্গে কথা বলা শেষ করে নীল ওই বাসা থেকে বের হয়ে চলে আসলো। আর সেদিন সন্ধ্যাবেলা রিমির সঙ্গে একটা কফি হাউসে দেখা করলো, আর রিমিকে সবকিছু জানালো। এই কথা শুনে তো রিমি অনেক খুশি হলো। সে ভাবতে পারেনি তার ভালোবাসা তার বাবা এত সহজে মেনে নেবে। যাই হোক, এরপর চলে গেল বেশ কয়েকদিন।
নীল ওই ছেলেটার পরিবারের সঙ্গে কথা বলেছে আর বিয়ের ব্যবস্থা করেছে। আজ রিমি আর তার বয়ফ্রেন্ডের বিয়ে। নীল একটা কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করেছে আর সমস্ত খরচ সে নিজেই বহন করেছে, অনুষ্ঠান থেকে শুরু করে সবকিছু। দুলা ভাই, যেখানে আপনার সংসারটা ঠিক হলো না, আমার বোন আপনার সঙ্গে সংসার করলো না, সেখানে আপনি আমার ভালোবাসার মানুষকে পাইয়ে দিতে এত কিছু করছেন। সত্যি আমি আপনার এই ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না। দূর পাগলি, এভাবে কখনোই বলতে হয় না। তুমি আমার শালি, তার চাইতেও বড় কথা তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিলে, এখনও তুমি আমার বেস্ট ফ্রেন্ডই আছো। তোমার জন্য যদি এইটুকু করতে না পারি তাহলে কি করব বলো? তারপরেও এত টাকার ব্যাপার স্যাপার, আপনার তো অনেক টাকা ক্ষতি হয়ে গেল। একদম এসব বাজে বাজে কথা বলবে না। টাকা পয়সা কিসের জন্য আছে? যদি সময় মতো সেটা কাজে লাগাতে না পারি তাহলে ওই টাকা দিয়ে কি লাভ বলো? তুমি একদম কোনো চিন্তা করবে না। আর হ্যাঁ, তোমার ফার্নিচারগুলো তোমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি, দেখে জানিও কেমন হয়েছে। সত্যি আপনার মতো মানুষ পাওয়া এই যুগে অসভ্য বলা চলে, কিন্তু আমার বোন আপনার মতো মানুষকে হারিয়ে ফেলল। জানি না একটা মানুষ কতটা অন্ত হলে এরকম একটা কাজ করতে পারে। অতঃপর রিমির বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল আর রিমি শ্বশুরবাড়িতে চলে গেল। সেদিন সন্ধ্যাবেলা যখন রিমি বাসায় আসছিল না, এটা দেখে নেহা একটু চিন্তিত হলো আর তার বাবার সঙ্গে কথা বলতে লাগলো। কি ব্যাপার বাবা, রিমি এখনো বাসায় আসলো না? সে কোথায় গেছে? তোমাকে কি কিছু বলে গেছে? কেন রিমি, তোরে কিছু বলেনি? রিমি তো আজ তার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে গেছে আর সব কিছু নীল নিজেই হাতেই করেছে। বলো কি, আমার বোন বিয়ে করছে আর আমি নিজেই সেটা জানতে পারলাম না? আসলে সবই কপাল। তুই কি বলেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। নীল আমাকে বলল সে ছেলেটার সঙ্গে দেখা করেছে, কথা বলেছে আর সব কিছু নিজের পয়সাই করেছে। আর তুই কিছু জানিস না কেন? নীল বাবাজি তোকে কিছু বলেনি? বাবা, সে আমাকে কিছু বলতে যাবে কেন? সে তো তোমার এক মেয়েকে ডিভোর্স দেওয়ার আগেই অন্য মেয়েকে বিয়ে করছে। চুপ কর তুই, কি সব আজে বাজে কথা বলছিস? নীল কেন রিমিকে বিয়ে করতে যাবে? রিমি অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্ক করত আর নীল সেই ছেলেটার সঙ্গে রিমির বিয়ে দিয়েছে। রিমি এখন শ্বশুরবাড়িতে আছে। এই নে, এটা রিমির শ্বশুরবাড়ির অ্যাড্রেস। আমার কথা বিশ্বাস না হলে তুই নিজে গিয়ে দেখে আয়। নেহার আসলে এই কথাটা বিশ্বাস হচ্ছিল না, তাই সে তার বাবার কাছ থেকে রিমির শ্বশুরবাড়ির অ্যাড্রেস নিল আর সেখানে চলে গেল। সে সেখানে গিয়ে দেখতে পেল সত্যি রিমি অন্য একটা ছেলেকে বিয়ে করেছে। নীল সেখানে নেই। তখন সে সেখান থেকে চলে আসতে চাইলে রিমি তাকে দেখে ফেলে এবং পিছন থেকে প্রশ্ন করে, কি রে, তোর ভুল এখনো ভাঙেনি? ভেঙেছে, তবে মনে হয় অনেকটা দেরি করে ফেলেছি। জানি না নীল আমাকে ক্ষমা করবে কিনা।